আমরা একটু অয়লার্স থিওরেম ডিসকাস করব। সো হোয়াট ইজ অয়লার্স থিওরেম বেসিক্যালি? এটা আমরা রিজিড বডির একটা মোশনকে ডিনোট করে অয়লার্স থিওরেম দিয়ে। তো at any time t, the orientation of a rigid body with respect to some external set of axes can be specified by an orthogonal transformation A। অর্থাৎ একটা মোশন হচ্ছে, সেই মোশনটা থ্রি ডাইমেনশন এক্স, যদি তুমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ধরি তাহলে এক্স ওয়াই জেড। হ্যাঁ, একটা এক্স মানে রিজিড বডির, আর একটা হচ্ছে যদি আমি ইয়ে ধরি, এখন একটা জিনিস এখানে অয়লার্স থিওরেমে রিজিড বডি মোশনে যেটা আমরা কনসিডার করি সেটা কিন্তু হচ্ছে মোশন উইথ এ পয়েন্ট ফিক্সড। ঠিক আছে, অর্থাৎ এখানে কোনো ল্যাটারাল মোশন আমরা কনসিডার করি না। মানে অয়লার্স মানে রিজিড বডির মোশনটাকে, সেই রিজিড বডির মোশনটাকে আমরা অয়লার্স থিওরেমের থ্রু দিয়ে ডিসকাস করব। Euler's theorem can express elements of A with a convenient choice of parameters such as Euler angles theta phi psi. As time progresses, the orientation of the body changes. The time dependence is obtained by solving Lagrangian equation. Assume the initial condition so that the body axes are the same as the external axis t equal to 0. Initial condition a equal to 1. Later, as orientation changes, a equal to at. Physical motion must be continuous. The transformation matrix must evolve continuously from the identity transformation 1. So এটা হচ্ছে অয়লার্স থিওরেমের বেসিক স্টেটমেন্টস। তো অয়লার্স থিওরেমটা অ্যাকচুয়ালি আমরা আগে যা পড়েছি সেখান থেকে একটা জেনারেলাইজেশন, অর্থাৎ তোমরা অলরেডি রিজিড বডি মোশন কেমন হয় সেটা পড়েছো। রিজিড বডি মোশন থেকে আমরা কি পেয়েছি, যেমন ধরো একটা রিজিড বডি, তোমরা জানো যে প্রত্যেকটা পয়েন্ট রিজিড বডির ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টের সাথে ফিক্স থাকে, তাই তো? এইবার আমি যদি এনি ল্যাটারাল মুভমেন্ট কনসিডার না করি, তাহলে ধরো রিজিড বডিটা 3D স্পেসে মুভ করছে, ঠিক আছে, যেমন খুশি মুভ করতে পারে। ফর এক্সাম্পল তুমি একটা ধরো আনইভেন একটা আমি জিনিস নিলাম, সেটাকে হচ্ছে ফর এক্সাম্পল আমি ধরো স্পেসে গেছি। তো স্পেসে তো কোনো, আমি যদি একটা দেখবে, তোমরা অনেকেই দেখেছো কিনা জানি না, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের নাম শুনেছো নিশ্চয়ই। তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আমি দেখছিলাম যে এরকম ধরো সেখানে যেহেতু কোনো মানে ইয়ে নেই, গ্র্যাভিটেশনাল ফোর্স নেই, অর্থাৎ তোমার যে যে স্পিডে আর কি ঘুরছে, তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স আর হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স, সে দুটোকে যেহেতু ও ক্যান্সেল আউট করে দিচ্ছে, সুতরাং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যারা থাকবে, তোমরা জানো যে যারা মহাকাশচারী, তারা ওখানে থাকে, অনেক দিন ধরে ধরে থাকে, এবং সেখানে তারা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে, অর্থাৎ they survive in space, which is in space station which is moving around earth. তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বেসিক্যালি বোধহয় তার রিভলভিং টাইমটা বোধহয় দুবার করে, মানে পৃথিবীর চারিদিকে 24 ঘন্টায় দুবার পাক খায়, এরকম অরবিটে সেট করা আছে। তো সেখানে যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্সটা জিরো, অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স এন্ড গ্র্যাভিটেশনাল ফোর্সটা পরস্পর ক্যান্সেল আউট করছে,
তো সেইখানে যদি কোনো জিনিস যেভাবে থাকবে ঠিক সেটা সেইভাবেই থেকে যাবে। আমরা যেমন এখানে পৃথিবীতে কোনো জিনিস উপর থেকে ফেলে দিলে হচ্ছে সেটা নিচের দিকে চলে যায়, কিন্তু সেখানে সেটা যাবে না, অর্থাৎ সেখানে ভাসতে থাকবে লিস্ট, মানে যেখানে যেরকম তুমি একটা ফোর্স দিলে কোনো সে চলতেই থাকবে যতক্ষণ না কোথাও গিয়ে ধাক্কা খেয়ে আবার ফিরে আসছে। তো সেখানে একটা দেখছিলাম যে একটা তুমি যদি কোনো একটা মানে সামহাও একটা কোনো একটা বস্তু তুমি যদি সেটাকে যেমন ভাবে খুশি তুমি ঘোরাচ্ছ, সো ইট উইল বি ফিক্স ইন ইটস পজিশন, মানে আর এক্স ওয়াই জেড পজিশন, কিন্তু সে মুভ করছে স্পেসে, ঠিক আছে, 3 ডাইমেনশনে মুভ করছে। তো এই ধরনের মোশনটা হচ্ছে আমরা কনসিডার করছি, এবং এই ক্ষেত্রে অয়েলার্স এর থিওরেম কিছু স্টেটমেন্ট আছে কিভাবে আমরা অর্থাৎ এইটা যখন হচ্ছে মুভ করছে তাহলে তার রিজিড বডির উপরে যে বিভিন্ন পয়েন্ট যেগুলো রয়েছে, হুম, তো সেইগুলো তো ডেফিনেটলি সরে যাচ্ছে। তাহলে ওভারঅল আমরা এগুলোকে কিভাবে কনসিডার করব বা কিভাবে ক্যালকুলেশন করবো, সেটা হচ্ছে অয়েলার্স, সেই রিলেটেড অয়েলার্স থিওরেম। অয়েলার্স থিওরেমটা কি? General displacement of a rigid body with one point fixed is a rotation about some axis. অর্থাৎ যে ধরনেরই হচ্ছে জেনারেল ডিসপ্লেসমেন্ট হোক না কেন, হুম, সেটাকে আমি ধরতে পারি, মানে সেটাকে আমি একটা কনসিডার করতে পারি যে রিজিড বডি উইথ ওয়ান পয়েন্ট ফিক্সড is a rotation about some axis. দেখো বুঝতে পারছো তো সবাই জিনিসটা? অর্থাৎ আমি যে মানে আমি যে কোনো মুভমেন্টটাকে ধরতে পারি যে রোটেশন অ্যাবাউট সাম অ্যাক্সিস, সেটা হতে পারে তোমার এক্স অ্যাক্সিস, সেটা হতে পারে ওয়াই অ্যাক্সিস, সেটা হতে পারে জেড অ্যাক্সিস। তোমরা দেখো অলরেডি মোমেন্ট অফ ইনার্শিয়া পড়েছো, যেমন ধরো একটা একটা সিলিন্ডারকে তুমি এক্স অ্যাক্সিস অ্যাবাউটে রোটেট করাচ্ছো, বা হচ্ছে ওয়াই অ্যাক্সিস অ্যাবাউটে রোটেট করাচ্ছো, বা জেড অ্যাক্সিস অ্যাবাউটে, তার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়েছি, তাই তো? তো এই ব্যাপারটা আর যদি জেনারেলাইজড হতে হয় যে মানে জেনারেল মুভমেন্ট, বাট এটাকেও আমরা কনসিডার করতে পারি উইথ রোটেশন অ্যাবাউট সাম অ্যাক্সিস। ব্যাপারটা কিরকম ইন্টারপ্রিটেশনটা হলো, ফর এভরি সাচ রোটেশন it is always possible to find an axis through the fixed point oriented at particular polar angle theta and phi such that a rotation about this axis by a particular angle psi duplicates the general rotation. অর্থাৎ অয়েলার অ্যাঙ্গেলে হচ্ছে যেটা বলা হয় থিটা ফাই এন্ড সাই, তোমরা অলরেডি অয়েলারিয়ান ইকুয়েশন পড়েছো, আমি জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি। তো থ্রু সাম অ্যাক্সিস আমরা কি করব, তিনটে অ্যাঙ্গেলে যদি হচ্ছে আমি রোটেশন কনসিডার করি, দ্যাট ডুপ্লিকেটস দ্য জেনারেল রোটেশন। অর্থাৎ বেসিক্যালি আমি সেটা পরে আসছি কিভাবে হচ্ছে আমরা জেনারেল রোটেশনটাকে এরকম অ্যাক্সিসে দিতে মানে রেপ্লিকেট করতে পারি। হ্যাঁ, তাহলে এই ধরনের রোটেশনের ক্ষেত্রে মানে ইয়েটা কি, প্রপার্টিজ কি, দ্য ম্যাগনিটিউডস অফ অল ভেক্টরস আর আনচেঞ্জড অন রোটেশন and any vector lying along the axis of rotation must have the same components in both initial and final axis system. Magnitude of all vectors are unchanged on this motion, ঠিক আছে? অর্থাৎ যেহেতু কি হচ্ছে একটা পয়েন্ট রিজিড বডির ক্ষেত্রে তোমরা জানো যে এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট সমস্ত ফিক্সড, এবার যদি সেই সমস্ত পয়েন্টগুলোর আমি রোটেশন কনসিডার করি, সো আমি যদি একটা অরিজিন থেকে ধরি তাহলে সেই ভেক্টর গুলোর
ডেফিনেটলি হচ্ছে আনচেঞ্জ থাকবে। Any vector lying along the axis of rotation must have the same components in both the initial and final axis system. এটা আগেরটা থেকেই আসছে। তাহলে অয়লার থিওরেম কি হচ্ছে? অয়লার থিওরেম অনুযায়ী there always exists a vector r which has the same components in both system. তো আমি যদি এরকম কনসিডার করি তাহলে এটা হচ্ছে r প্রাইম ভেক্টর, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, তোমরা একটা 2 ডাইমেনশনাল রোটেশন কনসিডার করো, হ্যাঁ, আমরা অলরেডি পড়েছি যেটা, যে রোটেশনের ক্ষেত্রে কি ভেক্টরটা ফিক্স থাকে, কেবল অ্যাঙ্গেলটা ঘুরে যায়। তাহলে এটা হচ্ছে ফাইনাল রোটেশন, মানে ফাইনাল আর এর ভ্যালু। কিন্তু রোটেশন হলে কি হবে, ম্যাগনিটিউডটা আলাদা হয়ে যায়, এই সেম থাকে, তাই তো? একটা ধরো কোনো ভেক্টর সেটা রোটেট করছে, সেই ভেক্টরটা যখন রোটেট করে তখন তার ম্যাগনিটিউডটা কিন্তু ফিক্স থাকে, যেটা চেঞ্জ হয় তার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়, এবং ফাইনালটা চেঞ্জ হবে কি করে হয়, তাহলে ধরো ওই ভেক্টরের উপরে, ধরো ভেক্টরের একটা পয়েন্ট নিচ্ছি আমি, এন্ড পয়েন্টটাই কনসিডার করতে, এন্ড পয়েন্টের ক্ষেত্রে কি হবে, তাহলে এক্স ওয়াই গুলো পাল্টে যাবে। তো আর প্রাইম যদি আমার ফাইনাল ভেক্টর হয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, এ ইন্টু আর, যেটা হচ্ছে আইগেন ভ্যালু একটা ল্যামডা আসবে, ল্যামডা ডেফিনেটলি +1 or a minus lambda 1 equal to r. তাহলে real orthogonal matrix specifying the physical motion of a rigid body with one point fixed always has the eigenvalue lambda equal to +1, অর্থাৎ আইগেন ভ্যালু যেটা সেটা +1 হবে রিজিড বডির রোটেশনের ক্ষেত্রে। এটা আমরা কিভাবে প্রুভ করতে পারি? তো Euler's theorem কি বলছে, for real orthogonal matrix A the secular equation must have root lambda equal to +1. তোমরা জানো যে অর্থোগোনাল রোটেশন তোমরা জানো, মানে রোটেশনের ক্ষেত্রে অর্থোগোনাল ম্যাট্রিক্স যেটা, কিভাবে আমরা ধরো একটা 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 ভেক্টর হচ্ছে থিটা অ্যাঙ্গেলে, ধরো এক্স ওয়াই অ্যাক্সিস আছে, তো এক্স ওয়াই অ্যাক্সিসে একটা ভেক্টর রয়েছে যার হচ্ছে তাকে আমি ডিনোট করতে পারি এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট, ঠিক আছে? এবার ওটা রোটেট করে গেল থিটা অ্যাঙ্গেলে, তো সেটা হলো এক্স প্রাইম ওয়াই প্রাইম আই হ্যাট জে হ্যাট। এবার তাদের মধ্যে রিলেশনটা কি, সেই রিলেশন এই যে এক্স ওয়াই এক্স প্রাইম আর এক্স এর যে রিলেশন, সেটা কি আছে, আমরা কস থিটা সাইন থিটা দিয়ে করেছি, তাই তো? যেটা হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স আমরা বলেছি। তো সেই রোটেশন ম্যাট্রিক্স কেউ বলতে পারে রোটেশন ম্যাট্রিক্স কি হয় যদি থিটা অ্যাঙ্গেলে ঘুরে যায় অ্যাবাউট জেড অ্যাক্সিসে 2 ডাইমেনশনে? কারো কোনো আইডিয়া আছে? রোটেশন বলবেন। ধরো একটা ভেক্টর হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিসে রয়েছে একটা প্লেনে, সেটা হচ্ছে জেড অ্যাক্সিসের অ্যাবাউটে থিটা ডিগ্রি ঘুরে গেল থিটা অ্যাঙ্গেলে, তাহলে তার রোটেশন ম্যাট্রিক্সটা কি হবে? cos থিটা মাইনাস sin থিটা sin থিটা cos থিটা এরকম একটা হবে। অর্থাৎ 2 একটা ম্যাট্রিক্স দিয়ে আমি, তাহলে যদি আমি একদিকে ধরি ভেক্টরটাকে আর বলি, তার একটা কম্পোনেন্ট হচ্ছে কি এক্স প্রাইম, সরি আর প্রাইম হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম, তাই তো? তাহলে একটা ম্যাট্রিক্স ইনটু, মানে 2 একটা ম্যাট্রিক্স ইনটু এক্স ওয়াই, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমরা, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের প্রপার্টিটাকে ডিটারমিনেন্টটা 1 হয়, তাই তো? এটাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলে, যেটা তোমরা অলরেডি পড়েছো। সেই রকম যদি 3 ডাইমেনশনে হয়, একই জিনিস আমরা 3 ডাইমেনশনে এটাকে এক্সপ্যান্ড করতে পারি, সেক্ষেত্রে এটা 3x3 ম্যাট্রিক্স হবে। তাহলে সেই 3x3 ম্যাট্রিক্সটাও ডেফিনেটলি অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। তো
তো সেই অর্থোগোনাল ম্যাট্রিক্স এর কন্ডিশন কি এইরকম, a ইনভার্স ইকুয়াল টু, এটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স কনজুগেট ডায়াগ্রাম, এটা তো এখন এটা ম্যাট্রিক্স এর যে মাল্টিপ্লিকেশন সেটা অনুযায়ী যেটা লেখা কনসিডার করতে হবে a মাইনাস ওয়ান, এটা হচ্ছে ওয়ান হচ্ছে ইউনিট ভেক্টর মাল্টিপ্লাইড বাই a, এটাকে কি বলবো, এটা এটা অ্যাকচুয়ালি এটা তোমার ট্রান্সপোজের কনজুগেট অ্যাকচুয়ালি। তো সেটা হচ্ছে আমরা ওয়ান মাইনাস এ মাথায় এরকম একটা ক্যাপ, এটা বেসিক্যালি ট্রান্সপোজের কনজুগেট, ঠিক আছে? স্যার হ্যাঁ স্যার একজন অ্যাড হতে পারছে না, আপনাকে একটু অ্যাড করে নিন। তোমাকে দেরি করলে কিন্তু মুশকিল, আমি একটা সমস্যা আছে, তো আমি কিন্তু একটা টাইমের পরে অ্যাড করতে পারবো না, ঠিক আছে? তো বোথ সাইড ডিটারমিনেন্ট দিলে আমাদের এইরকম আসবে ম্যাট্রিক্স এর প্রপার্টিজ অনুযায়ী। তাহলে রিজিড বডি রোটেশনের ক্ষেত্রে এ, এটার ডিটারমিনেন্ট ট্রান্সপোজ কনজুগেটেড ডিটারমিনেন্ট এটা ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ এই ম্যাট্রিক্স এর যেটা, সো a minus 1 equal to 1 minus a, এটা হচ্ছে ডিটারমিনেন্ট, since the determinant of a matrix equal to determinant of its transpose, so সেখান থেকে হচ্ছে আমার এই রিলেশনটা আসে। তাহলে 3 by 3 ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমার এখানে একটা এই ডিটারমিনেন্টটাকে হচ্ছে আমি এইভাবে লিখতে পারি, যেটা হচ্ছে মাইনাস ওয়ান কিউব আসে, ঠিক আছে? সুতরাং a মাইনাস ওয়ান এই ডিটারমিনেন্ট বেসিক্যালি ইকুয়াল টু 0। তো সিকুলার ইকুয়েশনটা আমরা অলরেডি পেয়েছি, a মাইনাস ল্যামডা ইনটু ইউনিট ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0। সুতরাং a মাস্ট হ্যাভ অলওয়েজ ওয়ান আইগেন ভ্যালু প্লাস ওয়ান। এটা একটা পদ্ধতি, হ্যাঁ, অয়লার্স থিওরেম। আরো এটা অ্যাকচুয়ালি তোমরা গোল্ডস্টেনে একটু দেখতে পাবে, এটা জাস্ট ম্যাট্রিক্স এর প্রপার্টি ইউজ করে অয়লার্স থিওরেমটাকে প্রুভ করা হয়েছে। তো এতক্ষণ আমরা যেটা বলছিলাম যেটা হচ্ছে ফাইনাইট রোটেশন। তো transformation between two Cartesian coordinate system with common origin can be carried through a single rotation by a suitable direction. So given the axis rotation and rotation angle, we seek a vector relationship between initial vector r and vector r prime, which results from the rotation. Previously, we showed that a counterclockwise coordinate rotation is equivalent to a clockwise rotation of vectors in fixed coordinate system or active transformation. Hence, we treat the transformation active. So, তোমরা অলরেডি হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স জানো, তো যেটাকে বলা হয় যে ব্যাপারটা হচ্ছে এই যে ট্রান্সফরমেশন আমি করছি, থিটা অ্যাঙ্গেলে ট্রান্সফর্ম করলে আমি মানে দুটো ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আমি অ্যাক্সিসটাকে ফিক্স রেখে আমি ভেক্টরটাকে থিটা অ্যাঙ্গেলে ঘোরানো ক্লকওয়াইজ is equivalent to the vector in the same position or anti-clockwise rotation of the axis. তাহলে ফাইনাইট রোটেশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা ভেক্টর আর প্রাইম, অর্থাৎ এখানে দেখো
ওপি একটা ভেক্টর যেটা হচ্ছে আমার ফাই অ্যাঙ্গেলে মুভ করছে, ঠিক আছে, এবং করে হচ্ছে পি থেকে কিউ পজিশনে এসছে, আর আর থেকে হচ্ছে আর প্রাইম হয়েছে। তাহলে আমরা এই যে রোটেশনটা, ভেক্টরের যে রোটেশন, এই রোটেশনের একটা ক্ষেত্রে আমরা একটা কি ধরছি, যে এখানে একটা এন ভেক্টর ধরছি এই পয়েন্ট থেকে, যেটাকে হচ্ছে যে অ্যাক্সিসের অ্যাবাউটে হচ্ছে ওই ভেক্টরটা রোটেট করছে, ঠিক আছে। তাহলে রোটেশন অ্যাক্সিস অ্যালং ও এন, ও ক্যাপিটাল এন, তাহলে ইউনিট ভেক্টর অ্যালং ও এন হচ্ছে এন ভেক্টর, রোটেশন অ্যাঙ্গেল ফাই, অর্থাৎ এই ফাই অ্যাঙ্গেলে রোটেট করছে। তাহলে আমি এখানে বিভিন্ন ভেক্টর ক্যালকুলেট করতে পারি। এখানে ধরো জাস্ট কিছু অ্যালজেব্রিক ইয়ে করা আছে বেসড অন দ্য জিওমেট্রিক রিলেশনশিপ অফ দ্য ফিগার। আমি যদি টপ থেকে দেখি তাহলে এটা হচ্ছে ভিউ, অর্থাৎ এইটা হচ্ছে তোমার পি পজিশন, মানে এই পি পজিশনটা হচ্ছে এই পি, সেখান থেকে ঘুরে হচ্ছে কিউ পজিশনে এসছে উইথ ফাই অ্যাঙ্গেল রোটেশন। এখানে আমরা হচ্ছে এই যে ভি আর কিউ করেছি, তাহলে ভিটা বেসিক্যালি হচ্ছে এনপি এর পারপেন্ডিকুলার, আর এইটা যেটা সেটা হচ্ছে আর ক্রস এন, ঠিক আছে। তাহলে এগুলো যদি আমরা নিই, এটা তোমরা একটু জাস্ট নিজেরা ক্যালকুলেট করলে বুঝতে পারবে যে কিভাবে ও এন, অর্থাৎ এই যে ও এন, জাস্ট সিম্পল হচ্ছে এন ডট আর, ও এন এর ম্যাগনিটিউড, ঠিক আছে, ও এন এর ম্যাগনিটিউড এন ডট আর। তো এটা হচ্ছে ও এন ভেক্টর, দ্যাট ইজ হচ্ছে ম্যাগনিটিউড মাল্টিপ্লাইড বাই ইউনিট ভেক্টর, সেরকম এনপি ভেক্টর, এখানে আসলে ভেক্টর রোটেশন দেওয়া আছে সেম ক্যালকুলেশন। এটা এটা জাস্ট হচ্ছে গোল্ডস্টোনের থেকে নেওয়া, তো জাস্ট গোল্ডস্টোনের তোমরা দেখতে পারো। এই এনপি ভেক্টর ইকুয়াল টু ওপি মাইনাস ওএন, এনপি হচ্ছে এই এনপি ভেক্টর, এই যে এনপি, সো ইট ইজ বেসিক্যালি ওপি, এই যে ওপি মাইনাস ওএন, ভেরি সিম্পল ভেক্টর অ্যাডিশনের ফর্মুলা থেকে। তো এখান থেকে আমরা এগুলো ক্যালকুলেট করতে পারি এবং দেখাতে পারি যে আর ভেক্টরটা ডাইরেক্টলি আর প্রাইম ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরের আমরা এক্সপ্রেশনটা লিখবো থ্রু আর অ্যান্ড ফাই, ইনিশিয়াল আর আর হচ্ছে রোটেশন অ্যাঙ্গেল। তো আর cos phi প্লাস এন ভেক্টর এন ডট আর multiplied by 1 minus cos phi plus r cross n sin phi. এটা হচ্ছে আর এর সাথে আর আর প্রাইমের সাথে আর এর রিলেশন। এখন এইটাকে আমি যদি হচ্ছে অয়েলের অ্যাঙ্গেলের থ্রু দিয়ে দেখি, যে অর্থাৎ ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ইউজ করে, তাহলে আমি জানি যে একটা থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে থিটা ফাই সাই এটা আসে, এবং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা, আচ্ছা বাই দ্য ওয়ে এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা তোমরা কি পরিচিত? নিশ্চয়ই, ডেফিনেটলি। এটা কি তোমরা জানো এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা কিভাবে আসছে থ্রি ডাইমেনশনে? অর্থাৎ একটা আর প্রাইম ভেক্টর ইকুয়াল টু এ ইন্টু আর যদি বলি, তাহলে এই আর হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, যার ফর্মটা হচ্ছে এরকম। এটা কি তোমরা কেউ জানো? জাস্ট রেসপন্স। আরে তো ঘুমিয়ে পড়লো এনিওয়ান? না জানলে না বলে দাও। এইটা কি কেউ জানো এই ম্যাট্রিক্সটা? না স্যার। নোবডি? কেউ পড়োনি? জানি স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমরা অয়েলার অ্যাঙ্গেলটা পড়ে এসছো, সেই হিসেবে আমি এই পার্টটা করাচ্ছি।
ইন দ্যাট কেস আই হ্যাভ টু গিভ ইউ সাম এক্সট্রা নোটস, ঠিক আছে? তো সেটা তোমাদের একটুখানি করে নিতে হবে। এইটা কিভাবে আসে তার জন্য আমি একটা আলাদা নোটস তাহলে দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? যাই হোক, এটা তোমরা একটু মোটামুটি জেনে রাখো যে এই যে এই ট্রান্সফরমেশনটা বেসিক্যালি হচ্ছে, আমি যদি তিনটে ডিফারেন্ট, আমি যেটা বলেছিলাম যে তিনটে ডিফারেন্ট অ্যাঙ্গেলে হচ্ছে রোটেট, অর্থাৎ জেনারেল মোশনটাকে আমি তিনটে অ্যাঙ্গেলে ভাগ করে নিতে পারি উইথ সাম অ্যাক্সিস। হ্যাঁ, সেই তিনটে অ্যাঙ্গেল হচ্ছে থিটা ফাই সাই, এবং ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন আমি যদি একটা ভেক্টরে কনসিডার করি সেই রিজিড বডির উপরে। ধরো একটা রিজিড বডি একটা পজিশনে ছিল, সেটা হচ্ছে জেনারেল একটা মোশনে ঘুরে গেছে, তাহলে ওই পয়েন্ট, তারপর রিজিড বডির উপরে আমি একটা পয়েন্ট নিলাম। হুম সেই পয়েন্টটা থেকে আমি যে সেন্টার থেকে আমি যদি সেই পয়েন্টটাকে একটা ভেক্টর কনসিডার করি, তাহলে আফটার সাম টাইম ওটা একটা ফাইনাল পজিশনে গিয়ে দাঁড়াবে। তো সেই ফাইনাল পজিশনটা বেসিক্যালি আমরা তিনটে অয়লার অ্যাঙ্গেল দিয়ে কনসিডার করতে হবে, অর্থাৎ ইনিশিয়াল যদি তার ভ্যালুটা আর হয় আর ফাইনাল ভ্যালুটা যদি তার আর প্রাইম হয়, তাহলে আর 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 প্রাইমের মধ্যে যে রিলেশন, আর প্রাইম ইকুয়াল টু একটা একটা ম্যাট্রিক্স 3x3 ম্যাট্রিক্স ইন্টু আর, ঠিক আছে? আর ভেক্টর। তো সেই আর ভেক্টরটা বেসিক্যালি হচ্ছে সেই এ ম্যাট্রিক্সটা বেসিক্যালি 3x3 ম্যাট্রিক্স, যার কম্পোনেন্ট গুলো হচ্ছে এইটা। এইটা কিভাবে আসে আমি তোমাদের একটা তাহলে নোটস দিয়ে দেবো। হুম তো এইটাকে আমরা একটা আমরা আগেরটাতে দেখলাম যে ওই যে জেনারেল যে ভেক্টর ট্রান্সফরমেশন একটা আমরা একটা সিঙ্গেল অ্যাঙ্গেল দিয়ে ডিনোট করেছি, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে সেই ফাইনালটা হচ্ছে এইটা cos ফাই sin ফাই মাইনাস sin ফাই, অর্থাৎ এইটা বেসিক্যালি সেম। এই তিনটে অ্যাঙ্গেল দিয়ে যেটা বলছি আমি, হ্যাঁ, তার এই যে কম্পোনেন্ট গুলো দিয়ে তার বেসিক্যালি এটা ইকুইভ্যালেন্ট। কারণ হচ্ছে আর প্রাইম ইকুয়াল টু এ ফাই আর, যেটা হচ্ছে যে মানে এই যে ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। তো the trace of A is invariant under a change of representation. এটা কিন্তু সেম নয়, এটা হচ্ছে রিপ্রেজেন্টেশনটা কেবল হচ্ছে এক। তাহলে ম্যাট্রিক্সের অর্থাৎ ট্রেস, সেক্ষেত্রে ট্রেসটা হচ্ছে সেম হবে, এটা ম্যাট্রিক্সের রুল থেকে বলা যায় ট্রেস অফ এ ফাই ইকুয়াল টু ট্রেস অফ এ ফাই থিটা সাই। অর্থাৎ এই যে কম্পোনেন্ট গুলো, এই কম্পোনেন্ট তার যে ট্রেসটা হবে সেই ট্রেসটা ইকুয়াল টু সেম। সেখান থেকে হচ্ছে আমরা যদি ইকুয়াল করি তাহলে আমরা হচ্ছে এই রিলেশনটা পাবো, অর্থাৎ cos phi by 2 equal to cos small phi plus psi by 2 cos theta by 2। এই হচ্ছে আমার রিলেশন। তোমরা অ্যাকচুয়ালি ট্রেস ট্রেস কি আছে একটু বলতে পারবে? ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে? স্যার ডায়াগোনাল এলিমেন্টস এর সাম। ডায়াগোনাল এলিমেন্টস। তাহলে এখানে যদি তুমি ডায়াগোনাল এলিমেন্টস এর সাম করো, আর এই ক্ষেত্রে যদি তুমি ডায়াগোনাল এলিমেন্টস এর সাম করো, সেইখান থেকে হচ্ছে আমরা এই রিলেশনটা বার করতে পারবো। তাহলে আমরা এখন একটা ফাইনাইট রোটেশন কনসিডার করি। লেট A and B each represents a finite rotation. After two successive rotation, তাহলে কি হবে? R ডাবল প্রাইম, অর্থাৎ টু সাকসেসিভ রোটেশন এর পরে হচ্ছে আর একটা প্রথমটাতে হচ্ছে R প্রাইম হলো, তাহলে আরটা তারপর ডাবল প্রাইম হলো। সো R ডাবল প্রাইম ইকুয়াল টু AR। তাহলে R প্রাইমটা কি? B ইন্টু R, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। তাহলে ফাইনালটাকে হচ্ছে A একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, B আর একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ইনটু ইনিশিয়াল R ভ্যালু। Since matrix multiplication is not commutative, so AB not equal to BA, এটা তোমরা জানো, তাই তো? সুতরাং দুটো সাকসেসিভ ট্রান্সফরমেশন হচ্ছে আমাদের কি দেবে?
কিন্তু ফাইনাল যে ভেক্টর সেটা কিন্তু দেবে না যদি তার অর্ডারটা মানে অর্থাৎ এই যে প্রথমে আমি একটা বি একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অর্থাৎ আর থেকে হচ্ছে আর প্রাইম হলো যেটা হচ্ছে আর প্রাইম ইকুয়াল টু বি আর, তারপরে আবার একটা ট্রান্সফরমেশন দিলাম সেটা হচ্ছে এ ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স তার করসপন্ডিং। তাহলে এবার যদি জাস্ট আমি উল্টোটা করি, প্রথমে এমন ট্রান্সফরমেশন করলাম যেটার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হলো এ, আর দ্বিতীয়বারে যেটা করলাম তার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হলো বি, তাহলে কিন্তু সেই যে মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্সে, কারণ ওভারঅল মাল্টিপ্লিকেশন যদি সেম না হয় তাহলে কিন্তু তোমার আর ডাবল প্রাইম ইকুয়াল টু এটা দেবে না, তাই তো? পরের ক্ষেত্রে কি হবে, আর ডাবল প্রাইম ইকুয়াল টু বি ইন্টু এ ইন্টু আর হবে। তো এ বি ইকুয়াল টু যদি বি এ না হয় তাহলে এই মানে অর্ডার পাল্টে গেলে কিন্তু এইটা ফাইনাল যে রেডিয়াস ফাইনাল যে ভেক্টর সেই ভেক্টরটা কিন্তু সেম থাকবে না। অর্থাৎ different order of rotation operations generally gives different outcome. আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিতে পারি। তো রোটেটিং এ ব্লক first through 90 degree counter clockwise about the z prime axis fixed in the block, and then 90 degree counter clockwise about y prime axis gives different final orientation of the block from the same rotation in reverse order. এটাকে একটু বোঝা যাক কিরকম। ধরো এইটা আমি একটা রেক্ট্যাঙ্গুলার একটা বক্স নিয়েছি যেখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম তিনটে অ্যাক্সিস রয়েছে। এবার ধরো এইটা এই পজিশনে আছে। এবার তোমরা এটা ধরো একটা ডাস্টার বা তোমার মোবাইল ফোনটাও কনসিডার করতে পারো। তো তুমি এবার এটাকে জেড অ্যাক্সিস যেদিকে সেই জেড অ্যাক্সিস এর অ্যাবাউটে 90 ডিগ্রি রোটেট করো কাউন্টার ক্লকওয়াইজ। এইবার যেটা হলো তাহলে কি হচ্ছে, দেখো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ঘুরে গেছে। এইবার হচ্ছে আমি কি করছি, রোটেট 90 ডিগ্রি অ্যাবাউট ইন্টারমিডিয়েট ওয়াই, ঠিক আছে? তাহলে একদমই হচ্ছে তোমার সবসময় একই ওর ইয়েটা ফলো করবে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে আলটিমেট কিন্তু আমার ছবিটা আসবে এইরকম। এখন আমি সেম পজিশনই রাখছি, ভার্টিক্যাল পজিশন। দেখো এবার আমি কি করছি, প্রথমে ওই আগের বার যেমন হচ্ছে জেড অ্যাক্সিস এর অ্যাবাউটে ঘুরিয়েছিলাম, এবার আমি প্রথমে ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে ঘোরালাম। তাহলে জিনিসটা কেমন হবে, জাস্ট হচ্ছে আমি অর্ডারটা পাল্টে দিলাম। আগের বার প্রথমে জেড এর অ্যাবাউটে ঘুরিয়েছিলাম, তারপরে ওয়াই এর অ্যাবাউটে ঘোরালাম, ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে। এখন আমি হচ্ছে প্রথমে ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে ঘোরাচ্ছি, তারপরে হচ্ছে জেড অ্যাক্সিস এর অ্যাবাউটে ঘোরাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো ফাইনাল পজিশন কিন্তু পাল্টে গেল। অর্থাৎ অর্ডার পাল্টে গেলে, রোটেশনের অর্ডার পাল্টে গেলে আমার কিন্তু ফাইনাল যে পজিশন সেই পজিশনটা কিন্তু সেম থাকবে না। সুতরাং এটা হচ্ছে ফাইনাইট রোটেশনের ক্ষেত্রে একটা সমস্যা। So the final state of a rigid body depends on the performing order of finite rotation. Therefore, finite rotation of a rigid body cannot be represented by a vector, which must be commutative in addition. However, the rest of the section shows that infinitesimal rotation of rigid body can be represented by a vector, which is basically pseudo vector. অর্থাৎ আমরা এখন ইনফিনিটেসিমাল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স নিয়ে কনসিডার করব। যদি আমাদের মানে সেই ইনফিনিটেসিমাল ট্রান্সফরমেশন আমি দেখাবো যে সেক্ষেত্রে আমরা এইটাকে ইগনোর করতে পারি। অর্থাৎ অর্ডার অফ ট্রান্সফরমেশন, সেটা এই ক্ষেত্রে আমরা ইগনোর করতে পারি। কিরকম ইনফিনিটেসিমাল ট্রান্সফরমেশন রোটেশনটা কি,
an orthogonal transformation of coordinate axis x prime equal to ax in which components of the vector are almost the same with respect to both set of axes। অর্থাৎ আমার একটা এই ফাইনাল এক্স প্রাইম এটা এলো, ঠিক আছে, যেটা আমি কিভাবে ডিনোট করতে পারি, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স 3 by 3 মাল্টিপ্লাইড বাই x2 x মানে একটা ভেক্টরের কম্পোনেন্ট x1 x2 x3 মাল্টিপ্লাইড বাই একটা ইনফিনিটিসিমাল অপারেটর যেটাকে বলছি আমরা 3 by 3 একটা ম্যাট্রিক্স epsilon 1 1 epsilon 1 2 epsilon 1 3 এরকম মাল্টিপ্লাইড বাই ভেক্টরের কম্পোনেন্ট। তাহলে এই ইনফিনিটিসিমাল রোটেশন ম্যাট্রিক্সটা কি এ, যেটা আগে যেটা আমরা cos থিটা sin থিটা দিয়ে কনসিডার করছিলাম, সেটা এখন হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স প্লাস একটা ইনফিনিটিসিমাল ম্যাট্রিক্স, ঠিক আছে। এবং এই ইনফিনিটিসিমাল ম্যাট্রিক্সের যে কম্পোনেন্ট গুলো, এগুলো আমরা এখন জানি না যে কি রকম, সেগুলো আমরা এরপরে ডিসকাস করব কিরকম আসতে পারে। আমরা জাস্ট এখন একটা মানে তুমি ধরতে পারো যে একটা খুব ইনফিনিটিসিমাল ট্রান্সফরমেশন নিচ্ছি, অর্থাৎ ফাইনাইট রোটেশনের থেকে ইনফাইনাইট আমরা মানে মানে একটা অ্যাকচুয়ালি একটা রোটেশনকে আমি ইনফাইনাইটলি স্মল স্মল সেগমেন্টে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ খুব স্মল স্মল ইয়েতে, তোমরা জানো মানে যেরকম ধরো থার্মোডাইনামিক্সে পড়েছো যে তোমার একদম একটা প্রসেস ইনফিনিটিসিমাল কোয়াসিস্ট্যাটিক প্রসেস যেটা ধরা হয়, অর্থাৎ একটা মেইন জিনিসকে আমরা হচ্ছে ইনফিনিটিসিমাল স্মল স্মল পার্টে ধরে নিচ্ছি, একটা রোটেশনকে আমরা ইনফিনিটিসিমাল পার্টে ধরে নিচ্ছি, যাতে করে হচ্ছে আমি অর্ডারটা এই যে দেখালাম যে রোটেশনের অর্ডার, এটা যদি উল্টে যায় তাহলেও যাতে হচ্ছে এটা আমার চেঞ্জ হয়। কিরকম ভাবে? তো এখানে কি হচ্ছে, এই যে এক্স প্রাইম যেটা এক্স আই প্রাইম মানে হচ্ছে এক্স এর কম্পোনেন্ট, অর্থাৎ x1 ইকুয়াল টু এক্স, x2 ইকুয়াল টু ওয়াই, x3 ইকুয়াল টু জেড এরকম। তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম আই দিয়ে হচ্ছে আমরা কম্পোনেন্ট গুলোকে ডিনোট করি। তাহলে সেটা কি বেসিক্যালি প্রাইমটা হচ্ছে অরিজিনাল ভ্যালু এক্স এর প্লাস হচ্ছে একটা স্মল কারেকশন, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, xi প্রাইম ইকুয়াল টু xi প্লাস ইনফিনিটিসিমাল কম্পোনেন্ট xi1 x1 xi2 x2 xi3 x3, অর্থাৎ এইটা থেকে তোমরা দেখতে পারো আমি এখানে লিখেছি হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে কম্পোনেন্ট হিসেবে। এখন ইনফিনিটিসিমাল ট্রান্সফরমেশন কমিউটেটিভ, অর্থাৎ এই যে ইনফিনিটিসিমাল ট্রান্সফরমেশন হচ্ছে, অর্থাৎ আমি যদি এর ইয়েটা পাল্টে দিই, এর আগে যেটা দেখছিলাম যে আমি অর্ডারটা পাল্টে দিই, অর্থাৎ প্রথমে আমি একটা ইনফিনিটিসিমাল ট্রান্সফরমেশন করলাম ε1, তারপরে করলাম ε2, তাহলে ফাইনাল কিরকম দাঁড়াবে? তাহলে এতে আমি তাহলে ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন করে দেখি, 1 প্লাস ε1 প্লাস 1 প্লাস ε2, আগে যেরকম এ বি আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করছিলাম, সেক্ষেত্রে কি হবে, ইউনিট ম্যাট্রিক্স স্কোয়ার এপসিলন ইন্টু 1 এপসিলন 1 ইন্টু ε2 ε1 ε2। এবার যদি আমি এটাকে ক্যান্সেল আউট করে দিই ইনফিনিটিসিমালি স্মল দুটো কম্পোনেন্ট, তাহলে 1 প্লাস ε1 প্লাস ε2। তাহলে এই ক্ষেত্রে দেখো 1 এইটা হচ্ছে আমার একটা অর্ডার ইনফিনিটিসিমাল ট্রান্সফরমেশনের, আর এটা আরেকটা হচ্ছে অর্ডার, ঠিক আছে। তাহলে এই দুটো যদি আমি পাল্টে দিই, অর্থাৎ প্রথমটা হচ্ছে 1 প্লাস ε2 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস ε1, অর্থাৎ এ বি উল্টে গিয়ে বি এ হলো, তাহলে এখন কিন্তু এটা কমিউটেটিভ হয়। এটা যেহেতু হচ্ছে এই যে ম্যাট্রিক্স অ্যাডিশনটা যেহেতু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, তাহলে ইনফিনিটিসিমাল ট্রান্সফরমেশন নিলে আমি দেখাতে পারি যে এই যে ম্যাট্রিক্স, অর্থাৎ আগে যেমন আমরা ফাইনাইট রোটেশনের ক্ষেত্রে বলছিলাম যে a ইন্টু বি নট ইকুয়াল টু বি ইন্টু এ ম্যাট্রিক্স, কিন্তু এখন আমরা বলতে পারি 1 প্লাস ε1 ইন্টু 1 প্লাস ε2 ইকুয়াল টু 1 প্লাস ε2 ইন্টু 1 প্লাস ε1, অর্থাৎ
দিস ইজ অর্ডার ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ইনফিনিটেসিমাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা এই ম্যাট্রিক্সের অর্ডারটাকে প্রবলেমটাকে হচ্ছে রিমুভ করতে পারি। এখন এইটা আমি যেটা বলছি ইনফিনিটেসিমাল ট্রান্সফরমেশন, তাহলে কম্পোনেন্ট গুলো কিরকম ভাবে আমরা বার করতে পারবো। সো এক্সপ্রেস ইনফিনিটেসিমাল রোটেশন হবে রোটেশন ম্যাট্রিক্স ইন অয়লার অ্যাঙ্গেল। তাহলে এইটা হচ্ছে আমার ফাইনাইট 3x3 ম্যাট্রিক্স, হ্যাঁ, রোটেশন ম্যাট্রিক্স, যেটা আমরা আগে পেয়েছি। এটা কিভাবে আসে তোমরা জাস্ট অয়লার অ্যাঙ্গেলের ক্যালকুলেশন থেকে করতে পারো। তিনটে ডিফারেন্ট অ্যাঙ্গেলের রোটেশন এবং সেখান থেকে ফাইনাল রেডিয়াসটা বার করা। তাহলে ইনফিনিটেসিমাল রোটেশনের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে থিটা ফাই সাই এইগুলো বেসিক্যালি কি ছিল, এগুলো হচ্ছে আমার ফাইনাইট অ্যাঙ্গেল ছিল, সেটাকে আমি হচ্ছে ইনফাইনাইট অ্যাঙ্গেলে আমি ইনফিনিটেসিমাল অ্যাঙ্গেলে চলে গেলে কি হবে, এটাকে ডিফাই ডি থিটা ডি সাই দিয়ে রিপ্লেস করলাম। সো cos d phi equal to cos theta equal to cos d psi equal to 1, তোমরা জানো থিটা যখন হচ্ছে খুব স্মল হয়, আর sin theta equal to এই sin phi d phi equal to d phi, sin d theta equal to d theta, আর sin d psi equal to d psi। তাহলে এগুলো যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে বেসিক্যালি এই ইনফিনিটেসিমাল ম্যাট্রিক্সটা, এই রোটেশন ম্যাট্রিক্সটা আমার এরকম আসবে। আর ইনফিনিটেসিমাল অপারেটর উইথ অয়লার অ্যাঙ্গেল আমার এইটা আসবে ইনফিনিটেসিমালটা a-1, সেক্ষেত্রে আমি ওই 1টা বাদ দিলে হচ্ছে আমি এরকম আসবে। অর্থাৎ আমি যদি এখন একটা কমপ্লিট রোটেশনের সাথে কনসিডার করি, যে ফর এক্সাম্পল একটা ডি ওমেগা, অর্থাৎ একটা রোটেশন ডি ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ডি ওমেগাটাকে বেসিক্যালি আই ডি থিটা প্লাস কে ডি ফাই প্লাস ডি সাই, অর্থাৎ এর দুটো কম্পোনেন্ট। দেখো এখানে যে কম্পোনেন্ট কিছু থাকছে না, ঠিক আছে, হয় আই এন্ড কে আর দ্য ইউনিট ভেক্টর ইন এক্স এন্ড জেড ডিরেকশন। তাহলে এই ইনফিনিটেসিমাল যে ট্রান্সফরমেশন, এটা আমরা দেখাতে পারি যে এটা বেসিক্যালি এ ইনভার্স ইকুয়াল টু 1 হয়, মানে ট্রান্সফরমেশনের সমস্ত ইয়েগুলোই ফলো করে। এখন এটাকে আমি যদি হচ্ছে এইরকম ডিনোট করি যে ডি ওমেগা 1 ডি ওমেগা 2 ডি ওমেগা 3, যেহেতু এটা একটা, হ্যাঁ বলছি আগের পদ্ধতির যে ডি ওমেগা ইজ ইকুয়াল টু আই ডি থিটা আর কে ডি থিটা প্লাস ডি ফাই হলো, ওটা কি করে এলো স্যার? এটা একটা আমরা এইটা জাস্ট আমরা একটা ধরে নিচ্ছি যে এইরকম একটা রোটেশনের ক্ষেত্রে ডি ওমেগা একটা ইনফিনিটেসিমাল রোটেশন, সেটাকে হচ্ছে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি। আমি পরে দেখবো যে এটা কি রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এই যে এই এপসিলনের যে একটা আমরা ফর্ম পাচ্ছি, হ্যাঁ, এই যে ফর্মটা, সেই ফর্মটা বেসিক্যালি আমি যদি রোটেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে দেখা যায় যে এই যদি একটা ডি ওমেগা, অ্যাকচুয়ালি তোমরা জানো অলরেডি জেনেছো যে ধরো একটা রোটেশনে তোমার কি হয়, সিউডো ভেক্টর যেটা, হ্যাঁ, তো সিউডো ভেক্টরের তোমার এই যে কম্পোনেন্ট যেটা, সেই সিউডো ভেক্টরের কম্পোনেন্ট অ্যাকচুয়ালি এরকম হয়। তো আই কে এইখানে যদি আমি এটা ধরি, অ্যাকচুয়ালি এখানে দেখো হচ্ছে 0 ডি ফাই ডি সাই 0, অর্থাৎ আই জে কে যদি ভেক্টর নিই তাহলে এখানে হচ্ছে আমার এই জে কম্পোনেন্টটা থাকে না, ঠিক আছে। সেই জন্য এখানে এটা এইভাবে লেখা হচ্ছে, পরে আমি দেখাচ্ছি এটা কিভাবে আসছে। তো এই যে ডি ওমেগা যেটা, তাহলে ডি ওমেগাটাতে 3 ইনফিনিটেসিমাল প্যারামিটারস আইডেন্টিফাইড উইথ 3 ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারস নিডেড টু স্পেসিফাই রোটেশন, ঠিক আছে, ইনফিনিটেসিমাল রোটেশন। তাহলে এই যে স্মল চেঞ্জ ডি আর, তাহলে ডি আরটাকে আমি কি লিখতে পারি, একটা ইনফিনিটেসিমাল ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বাই আর, হ্যাঁ, যেটা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু আর ক্রস ডি ওমেগা,
ঠিক আছে, এই যে ডি ওমেগাটা আমরা আগে ধরেছিলাম, অ্যাকচুয়ালি এইটা যেটা নেওয়া হয়েছে এইটা অ্যাকচুয়ালি তোমরা মানে রোটেশনের ক্ষেত্রে তোমরা যদি আমি বেসিক্যালি অয়েলার অ্যাঙ্গেল ইউজ করি, হ্যাঁ, অর্থাৎ অনেক অনেকগুলো ইনফিনিটেসিমাল রোটেশন একসাথে হয়ে আমার ফাইনাইট রোটেশন হচ্ছে, তাই তো? এই যে আর ক্রস ডি ওমেগা তোমরা রোটেশনের ক্ষেত্রে এটা জানো, অর্থাৎ ওমেগা যদি একটা তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি হয় তাহলে চেঞ্জ অফ আর অর্থাৎ ডি আর যেটা হচ্ছে আমার আর ক্রস ওমেগা, তাই তো? তাহলে এখন এই যে ডি ওমেগা যেটা, সেই ডি ওমেগাটা বেসিক্যালি একটা কি করে, যেটা হচ্ছে যে আর এর যে ভ্যালু সেটাকে পাল্টে দেয়, অর্থাৎ আর এর সাথে যদি ডি ওমেগার ক্রস প্রোডাক্ট নিই সেটা বেসিক্যালি হচ্ছে এই স্মল ডি আর ভেক্টর। আচ্ছা, এইখানে এইটুকুনি বাদ দাও, এইটুকুনি তোমাদের দরকার নেই, আমি নেক্সট ইতে আসছি। আচ্ছা, এইটুকুনি তোমার দরকার নেই, আমি এইখান থেকে আসছি, ঠিক আছে? বিফোর ডিসকাসিং দ্য ডিটেলস অফ দ্য ডিফারেন্স বিটুইন ডি ওমেগা এন্ড এ ভেক্টর, অর্থাৎ ডি ওমেগাটা একটা ভেক্টর ইনফিনিটেসিমাল, সেটার সাথে আমরা কিভাবে নরমাল যে ভেক্টর তার ডিসকাস করছি ডিফারেন্স। So look at these properties another way. For infinite rotation we had, আমরা এটা জানি যে r prime equal to r cos phi n ভেক্টর, এটা আমরা পেয়েছি একটা সিঙ্গেল ক্যাপিটাল ফাই এই মানে রোটেশনাল অ্যাঙ্গেলটা ইউজ করে। আর ইনফিনিটেসিমাল রোটেশনের ক্ষেত্রে যদি আমি ওটাকে ফাইটাকে ডিফাই করি, তাহলে কি হচ্ছে, এখান থেকে হচ্ছে আমরা r মাইনাস r প্রাইম মাইনাস r equal to dr পাবো, যেটা হচ্ছে r cross n into d omega. So that is basically dr equal to r cross d omega. অর্থাৎ এই যে আমরা তখন দেখিয়েছিলাম যে একটা n ভেক্টর ধরছি এবং একটা রোটেশনকে, একটা ভেক্টরের রোটেশনকে আমরা কি করছি, একটা অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করাচ্ছি উইথ ক্যাপিটাল ফাই অ্যাঙ্গেল। সেই ক্যাপিটাল ফাই অ্যাঙ্গেলটা বেসিক্যালি হচ্ছে n into d phi and that is equal to d omega vector. সেই d ওমেগাটা দেখো, এটা কিন্তু আমরা এই যে সিউডো ভেক্টর বলি, সেই সিউডো ভেক্টরটা বেসিক্যালি কি, তার সাথে যেটা একটা অ্যাঙ্গেল যোগ থাকে n ইউনিট, এইটা হচ্ছে নরমাল ভেক্টর n ভেক্টর, তার সাথে হচ্ছে আমার একটা d phi অ্যাঙ্গেল যোগ রয়েছে, সেই জন্য হচ্ছে এইটা হচ্ছে যে এটা এলো সেটা হচ্ছে একটা আমার নরমাল ভেক্টর নয়, বেসিক্যালি সিউডো ভেক্টর, বা যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর বলা হয়। তো অ্যাক্সিয়াল ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর ট্রান্সফরমেশন রুলস এগুলো সব মানে কি কি ফলো করে এগুলো আছে তোমরা জানো, পোলার ভেক্টর, অ্যাক্সিয়াল ভেক্টর। তো এইখান থেকে আমরা এই ভেক্টরের প্রপার্টিটা দেখাতে পারি যে দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাক্সিয়াল ভেক্টর। পোলার ভেক্টর কি আমরা জানি যে এইটা, তাই তো? এটা যে অ্যাকচুয়ালি কোনো 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 তোমার কোয়ান্টিটি, দেখো স্কেলার ভেক্টর এগুলোর কোয়ান্টিটি আমরা কিভাবে ডিফাইন করি, সেগুলো হচ্ছে তাদের ট্রান্সফরমেশন থেকে। হ্যাঁ, তোমরা বিএসসি তে পড়েছো যে কারেন্টের ইয়ে আছে, ভেলোসিটি একটা ভেক্টর, অথচ তার ডাইরেকশন ম্যাগনিটিউড দুটো আছে, অথচ কারেন্টেরও ডাইরেকশন ম্যাগনিটিউড দুটো আছে, অথচ কারেন্টটা ভেক্টর নয় কেন? এটা খুব একটা কমন কোশ্চেন ইয়েতে, তোমরা কিভাবে উত্তর দিয়েছো এটা? স্যার ওই ভেক্টর যোগের রুল ফলো করে না ওর জন্য। হ্যাঁ, তোমরা সেটা এই ভেক্টর যোগের রুল দেখো, সেক্ষেত্রে দেখানো যায় যে ভেক্টর যোগের রুলও কেন একটা কারেন্টের সাথে তুমি ইয়ে করলে দেখাতেই পারে। এখন ভেক্টর যোগটা আমরা এখন আরো একটু অ্যাডভান্সড হইতে বলবো যে ভেক্টর ট্রান্সফরমেশন, ঠিক আছে? এটাকে তোমাকে ইয়ে করতে হবে যে ভেক্টরের যে ট্রান্সফরমেশন রুল, অর্থাৎ ট্রান্সফরমেশন রুলটা কিরকম হবে,
সেইটার উপর ডিপেন্ড করে হচ্ছে সেটা স্কেলার না ভেক্টর, সেটা আমি ডিনোট করবো। হুম, কোনটা স্কেলার, কোনটা ভেক্টর, কোনটা টেনসর, এই সমস্ত গল্পগুলো আসে। ঠিক আছে, আচ্ছা। এই 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 পার্টটা তোমাদের আরেকটা জিনিস আমি মানে দিয়ে দেবো। হ্যাঁ, যে ভেক্টরের ট্রান্সফরমেশন অয়লারিয়ান অ্যাঙ্গেল দিয়ে কিভাবে ওই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা আসছে। হুম, আর এইখানে আমি জাস্ট আরেকটা জিনিস বলে দিই, এইটা এখান থেকে খুব বড় কোশ্চেন আসে না। হ্যাঁ, বেসিক্যালি আমি তোমাদের এমএসসির জন্য বলছি না, এমএসসি তো সব দেখে দেখেই লিখবে, সব পরীক্ষা যা হবে। আমি তোমাদের আরো ফার্দার বিভিন্ন মানে অন্যান্য যে এমএসসি ছাড়াও যে অন্যান্য পরীক্ষা এমএসসি সিলেবাস থেকে হয় ক্লাসিক্যাল, বা তোমাদের অলরেডি বিএসসি তে এগুলো কিছুটা ছিল, তো সেই জন্য এই জায়গাগুলো থেকে খুব ছোট ছোট কনসেপচুয়াল কোশ্চেন আছে। হ্যাঁ, এইটা খুব কমন কোশ্চেন আছে, ইনফিনিটেসিমাল ট্রান্সফরমেশন। এইটা কিন্তু এর উপরে মানে আমি দেখেছি কোশ্চেন আর কি আসে এখানে, ইজি কোশ্চেন, জাস্ট একটু তোমাদের দিয়ে দিল হয়তো তোমার ইনফিনিটেসিমাল ট্রান্সফরমেশন অ্যান্টিসিমেট্রিক দেখাও, হ্যাঁ, ভেক্টর ট্রান্সফরমেশন প্রপার্টিজ, বা এইখানে যে এই আমি আগে যেটা দেখিয়েছিলাম যে সিম্পল এটাও আমি দেখেছি কোশ্চেন, তোমার এই যে ভেক্টরের ট্রান্সফরমেশন আর থেকে আর প্রাইম হচ্ছে, এটা জাস্ট ক্যালকুলেশন। এইগুলো ছোট ছোট কোশ্চেন এখানে তোমাদের আসে। তো এই জায়গাগুলো সেজন্য একটু সব যে অ্যাকচুয়ালি মানে পুরোপুরি বড় কোশ্চেন নয়, মানে মোটামুটি ছোট মানে কনসেপচুয়াল কোশ্চেন এখান থেকে আসে। আর আরেকবার আমি বলে দিই, সেটা হচ্ছে এইখানে এটা এটা তোমরা এই জিনিসটা তোমরা বাদ দিয়ে দিও, এই ট্রান্সফরমেশন প্রপার্টিজ অফ ডি ওমেগা। হ্যাঁ, এইটা তোমাদের দরকার নেই, কেউ চাইলে পড়তে পারো, কিন্তু এটা তোমাদের দরকার নেই, এইখান থেকে এইটুকু। ঠিক আছে, আচ্ছা, কারোর কোনো প্রশ্ন আছে তোমাদের এর উপরে? আমি নেক্সট দিন অ্যাকচুয়ালি আরেকবার আমি ডিসকাস করবো। যেহেতু তোমাদের অনেকেরই অয়লার এগুলো অনেকে খুব হালকা করে পড়েছো, তো আমি একটুখানি জাস্ট একটু ইয়ে দিয়ে দেবো, মানে হিন্ট দিয়ে দেবো। এগুলো খুব ক্যালকুলেশন গুলো কিন্তু মানে আসে আর কি। আমি তোমাদের নোটসটা দিয়ে দেবো কিভাবে ম্যাট্রিক্সটা ফর্ম হচ্ছে, 3x3 ম্যাট্রিক্সটা। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে জাস্ট আমি ক্লাস নেবো না, আমি জাস্ট যদি বুঝতে না পারো তাহলে আমি তোমাদের